যে রাজনীতিতে আসলে যারা রাজনীতিবিদ তারাই কোনটা হয়ে পড়ছে। বাংলাদেশের মিডিয়া বলেন, সর্বত্র বলেন, খালি একটা জিনিস, সেটা হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ। আমরা অনেকখানি আমাদেরকে তরুণের চোখে যাতে না পড়ি, ফলে আমাদেরকে দৃশ্যপট থেকেই হচ্ছে গিয়ে আড়াল করবার প্রক্রিয়া ছিল, প্রচেষ্টা ছিল। আপনাদের কোনো ব্যর্থতা আছে কিনা? পাকিস্তানের প্রত্যেকটি জেল ভরা ছিল কমিউনিস্টদের দিয়ে। কমিউনিস্টদেরকে বলা হতো, পাকিস্তানের জেলকে বলা হতো কমিউনিস্টদের বিশ্ববিদ্যালয়। দর্শক, স্বাগত জানাচ্ছি দৈনিক আমার বাংলার সমসাময়িক আলোচনায়। আজকের এই আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক ডাক্তার সাজেদুল হক রুবেল। রুবেল ভাই, আমাদের আজকের এই আলোচনায় স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন যদি দর্শকদের সাথে একটু শেয়ার করেন। ধন্যবাদ নয়ন ভাই, ভালো আছি। আপনাকে এবং আপনার মাধ্যমে দৈনিক আমার বাংলার সকল দর্শক, সকল পাঠক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। রুবেল ভাই, আমি আসলে একটি বিষয়, দর্শকরা শুনছেন, আপনাকে দেখছেন এবং আপনার আলোচনা শুনবেন। আমি যদি প্রথম একটি প্রশ্ন দিয়ে শুরু করি আমাদের আজকের এই আলোচনা, সেটা হলো বাংলাদেশে বিএনপি, আওয়ামী লীগ, জামাত এবং বিভিন্ন রাজনীতির অঙ্গ সংগঠনের একটা বিশাল দাপট রয়েছে। বাংলাদেশের বাম দল একসময় যে প্রভাব ছিল বা একসময় যে দাপট ছিল, সেই দাপটের দিকে কি এখন আছে? আমি যদি একটু ছোট্ট করে প্রশ্নটা করি, জনমনে আস্থা অর্জন করতে কি ব্যর্থ বাম দল? ধন্যবাদ আপনাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। তবে প্রশ্নটি অনেকটা একটু তেতা প্রশ্ন আর কি, একটু কঠিন এবং একটু তিক্ত প্রশ্ন আর কি। তারপরে তিক্ততা থেকেই শুরু হচ্ছে আলোচনার জায়গায়। প্রথম কথা কি, রাজনীতির যে দাপুটে ভাব, ঠিক আছে, যখন আজকে হচ্ছে দেশে কিসের দাপট চলছে, দেশে মবের দাপট চলছে, ঠিক আছে। সেই মবের দাপটের ক্ষেত্রে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিপিবি বা বামপন্থীরা কি সেরকম দাবড়িয়ে বেড়াতে পারছে? না, সেরকম মব দিয়ে দাবড়ে বেড়াতে পারছে না সিপিবি বা বামপন্থীরা। ফলে দাপট বা প্রভাবের যে বিষয়টি, সেটা নানাভাবে মানুষ দেখতে পারে। তবে একটি বিষয় আমাদের হলো বুঝতেই হবে বা মানতেই হবে, সেটা হচ্ছে যে সময়ের প্রেক্ষিতে সারা পৃথিবীর যে আন্তর্জাতিক পরিস্থিতি, সেই পরিস্থিতির প্রেক্ষিতে হচ্ছে একদা আপনার হচ্ছে যে 1952 সালে যে ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনের যে তৈয়ারের ক্ষেত্রে যে বামপন্থীদের ভূমিকা, তারপর হলো 54 যুক্তফ্রন্ট, সেটা তৈরিতে বামপন্থীদের যে ভূমিকা, তারপর হচ্ছে 62 শিক্ষা আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, 90-এর আন্দোলন, বিভিন্ন সময় গণতন্ত্রের যে আন্দোলন, সেই ভূমিকা, এবং 24-এর যে হচ্ছে গণ আন্দোলন বা গণ অভ্যুত্থানের যে ভূমিকা, সেটার মধ্যে কম বেশ আছে। সেটার মধ্যে কম বেশ আছে, নানান রকম ক্রিয়া এবং প্রতিক্রিয়ার বিষয় রয়েছে। তো সব কিছু মিলিয়ে আমরা বুঝতে পারি, বিশ্বাস করতে পারি যে আসলে আমরা এখনো হচ্ছে গিয়ে মানুষের মাঝে আছি, মানুষ আমাদের সাথেই আছে। আপনি যেমনটা সুন্দর করে আপনি উত্তরগুলো দিলেন যে তরুণদের ভূমিকা, বামদের ভূমিকা, 69-এর গণ অভ্যুত্থান, 24-এর গণ অভ্যুত্থান এবং 52-এর ভাষা আন্দোলনের বললেন, কিন্তু তরুণরা কিন্তু বাম দলকে সেভাবে আসলে বরণ করে নেয়নি। বিভিন্ন দলে যেভাবে তরুণদের আমরা দেখতে পাচ্ছি, দলে দলে তারা যোগদান করছেন, সেই ক্ষেত্রে যদি একটু বলতেন, আসলে তরুণদের কাছেও কি বাম দল আসলে পেছনে আছে কিনা, পিছিয়ে আছে? আসলে এই পছন্দ করবার ক্ষেত্রে একটা ইভেন প্লেইং ফিল্ডের প্রয়োজন ছিল। আচ্ছা, প্রথমত দেখেন, গত 15 বছরে সেই ইভেন প্লেইং ফিল্ড বাংলাদেশে ছিল না, ঠিক আছে। বাংলাদেশের মিডিয়া বলেন, সর্বত্র বলেন, খালি একটা জিনিস, সেটা হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, এটা ছাড়া, এবং তারা ইতিহাসকে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বলেন আর বা সমস্ত কিছুকে বলেন যে এমনভাবে তাদের আওয়ামী ন্যারেশনে নিয়ে গেছিলেন যে আর কারো কোনো অস্তিত্ব নাই, ঠিক আছে, আর কারো কোনো অস্তিত্ব নাই। তো সেই ক্ষেত্রে তরুণদের কাছ থেকে তো হচ্ছে আমরা একরকম হচ্ছে কি বলা যায়, যে সেই সুযোগই সেই আমাদের হচ্ছে ছিল না যে তাদের কাছে এক্সপোজ হয়ে যাওয়ার বিষয়। আরেকটি জিনিস দেখবেন যে বাংলাদেশের রাজনীতি, এটা শুধুমাত্র 15 বছর কথা বলবো না, বলা যায় বাংলাদেশের রাজনীতি
স্বাধীনতার কয়েক বছরের মধ্যে এমন জায়গায় চলে এসছে যে এই রাজনীতিতে হচ্ছে গিয়ে কতগুলো জিনিস ফ্যাক্টর, তার মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে গিয়ে হলো টাকা, ঠিক আছে, কালো টাকা। তার মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে সামরিক এবং বেসামরিক আমলাতন্ত্র। তো তারা এমন একটা পরিবেশ তৈরি করেছে, রাজনীতিকে এমন একটা পচা এবং গলা জায়গায় পৌঁছে দিয়েছে যে সেই পচা এবং গলা জায়গায় যে রাজনীতিতে আসলে যারা রাজনীতিবিদ তারাই কোণঠাসা হয়ে পড়ছিল আর কি। দেখেন আপনি বিভিন্ন রাজনীতি, যে আগামী তো নির্বাচন হবে, সেখানেও দেখবেন যে আসলে নমিনেশন কারা পাচ্ছে আর কি, যারা হচ্ছে নীতিনিষ্ঠ রাজনীতি করার চেষ্টা করছেন, সেটা বামপন্থীও বাদ দেন, ইভেন কি বিএনপির মধ্যেও বলা যায় যে লোকটি হচ্ছে সবচেয়ে সৎ, জীবনে কোনোদিন কোনো দুর্নীতি করেনি, সীমিত আয়ের একটি হচ্ছে গিয়ে মানুষ, হ্যাঁ, তার শিক্ষার অভাব নাই, কিন্তু তার একটা জিনিসের অভাব আছে, তার হচ্ছে খরচ করবার মধ্যে হচ্ছে গিয়ে মানে অপ্রদর্শিত আয় নাই তার, ঠিক আছে। ফলশ্রুতিতে সে হচ্ছে গিয়ে রাজনীতিতে একটা দাপুটে ভাব সে বিএনপির মধ্যে নিতে পারবে না। তাহলে বামদল, তেমনি বাম দলের ক্ষেত্রেও যে বিষয়টা রয়েছে যে হলো আপনার এক হলো কর্পোরেট মিডিয়া থেকে শুরু করে দেশি এবং আন্তর্জাতিক নানা ষড়যন্ত্রের বিষয় রয়েছে, এবং সামগ্রিকভাবে দেশে যে রাজনৈতিক সাংস্কৃতিক যে হচ্ছে গিয়ে বিকৃতি সাধিত হয়েছে এবং যে বিরাজনীতিকরণ ঘটেছে, ফলশ্রুতিতে সেই জায়গায় তরুণ সমাজের মাঝখানে বলা যায় হচ্ছে গিয়ে আমরা অনেকখানি আমাদেরকে তরুণের চোখে যাতে না পড়ি, ফলে আমাদেরকে দৃশ্যপট থেকেই হচ্ছে গিয়ে আড়াল করবার প্রক্রিয়া ছিল, প্রচেষ্টা ছিল, তারপর তো আমরা লড়ছি। কারা ষড়যন্ত্র করছে যে আসলে বাম দলের যে সাম্যবাদী যে আদর্শ, সেই আদর্শ আসলে তরুণদের মাঝে যাতে ছড়িয়ে না যায়, এক্ষেত্রে আপনাদের দলের মানে কারা আসলে বাম আদর্শ যাদের জন্য হুমকি? আচ্ছা, ঠিক আছে, এর কোনো নির্দিষ্ট দল না, এটাকে শুধুমাত্র যদি আপনি আওয়ামী লীগের কথা বলেন বা শুধুমাত্র জামাত ইসলামের কথা বলেন তাইলে হবে না, কিন্তু সেটা হচ্ছে এটা একটা শ্রেণীর লড়াই। আচ্ছা, একটা শ্রেণীর লড়াই। তো সেই শ্রেণীর হচ্ছে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, যারা শাসক শ্রেণীর রাজনৈতিক দল রয়েছে, তাদের ভূমিকা রয়েছে, শাসক শ্রেণীর ভূমিকা রয়েছে, এবং শাসক শ্রেণীর নানান প্রতিষ্ঠান রয়েছে, ঠিক আছে। সেই প্রতিষ্ঠানগুলোর একটা সম্মিলিত ভূমিকা রয়েছে যে বাম আদর্শকে সাবসাইড করতে হবে, মার্জিনালাইজ করতে হবে, মিনিমালাইজ করতে হবে। কারণ আপনি চ্যালেঞ্জ করছেন, আপনি বাংলাদেশের সাম্যবাদ কায়েম করবেন, আপনি চ্যালেঞ্জ করছেন বাংলাদেশে আপনি শ্রেণীহীন সমাজ বা একটা বৈষম্যহীন সমাজ তৈরি করবেন। আর বৈষম্যহীন সমাজ যদি তৈরি হয়ে যায়, তাহলে এই বৈষম্যের সুযোগে যারা হচ্ছে গিয়ে ধনকুবের হতে হয়, ধনকুবের হয়ে রয়েছে, যারা যুগের পর যুগ ধরে মানুষকে শোষণ করছে, ঠিক আছে, তাদের সেই শোষণের কাঠামোটি তো ভেঙে যাবে। আচ্ছা, তো আপনার শোষণের কাঠামো যারা ভেঙে ফেলবে, ঠিক আছে, আপনি জানেন নিশ্চিতভাবে, এবং আপনার হাতে ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা শুধু রাজনৈতিক ক্ষমতা নয়, ঠিক আছে, আপনি সেই ক্ষমতা দিয়ে তো আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন যে আপনার যে মূল শত্রু, ঠিক আছে, সেই মূল শত্রুর যে আদর্শ, সেই আদর্শ যাতে হচ্ছে প্রচারিত না হতে পারে, সেই আদর্শ যাতে হচ্ছে গিয়ে তরুণ সমাজ তার আদর্শ থেকে, ইভেন কি শ্রমিক নিজেই তার আদর্শকে বুঝতে পারছে না, কৃষক তার মূল সমস্যাকে বুঝতে পারছে না, ফলে শ্রমিক কৃষকের মূল সমস্যা না বুঝে তারা ওই আওয়ামী লীগ বিএনপির লড়াইয়ের মধ্যে সময়টা কেটে দেয়, জীবনটা কাটায় ফেলুক। আপনার এই আলোচনা থেকে একটু যোগ করি, সেটা হলো আপনি তো ষড়যন্ত্রকারী, বিভিন্ন দলে যারা আসলে পেশি শক্তি, কালো টাকার অধিকারী, প্রভাবশালী, তারা হয়তো আপনাদের এই আদর্শ কিংবা বাম দলের একটা শত্রু। আপনাদের কোনো ব্যর্থতা আছে কিনা দলীয় ভাবে, যদি যেহেতু আপনি কেন্দ্রীয় একটি দায়িত্বে রয়েছেন, আপনাদের কোন ক্ষেত্রে ব্যর্থ, যে সাম্যবাদী আদর্শটা আপামর জনতা এখনো কি উপলব্ধি করতে পারছে কিনা আপনাদের দলীয়? যেই ধন্যবাদ। বামপন্থীরা বাংলাদেশের প্রেক্ষাপটে, বিশেষ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, সে তারা আত্মসমালোচনা করতে কখনোই কুণ্ঠাবোধ করেনি আর কি। আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি এই জায়গায় মনে করি আমাদের প্রথম যদি কোনো ব্যর্থতা থাকে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যর্থতা, সেটা হচ্ছে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারিনি এই ভূখণ্ডে। যদি কমিউনিস্টরা, যদি বামপন্থীরা ঐক্যবদ্ধ থাকতো, তাহলে বাংলাদেশের ইতিহাস অন্যভাবে লেখা হতো। বিশেষ করে 60-এর দশকে, 1965 সালের দিকে, সেই 60-এর দশকে সেই সময়ের কথা যদি চিন্তা করুন, তখন হচ্ছে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ, আন্ডারগ্রাউন্ড। সেই 47-এর পর থেকে কমিউনিস্ট পার্টির উপর নিপীড়ন হয়েছে, পাকিস্তানের প্রত্যেকটি জেল ভরা ছিল কমিউনিস্টদের দিয়ে। কমিউনিস্টদেরকে বলা হতো, পাকিস্তানের জেলকে বলা হতো কমিউনিস্টদের বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। তো এবং সেখানে ছাত্র ইউনিয়নের বিশাল প্রভাব বলা ছিল সেই 60-এর দশকে।
এবং এরকম এবং কৃষক সংগঠন বলেন, কৃষক সভার কথা বলেন, কৃষক সমিতির কথা বলেন, শ্রমিক সংগঠনের কথা বলেন, সমস্ত আন্দোলনে হচ্ছে যখন বামপন্থীদের নেতৃত্ব হচ্ছে, ঠিক সেই সময় চীন, রাশিয়া ইত্যাদি প্রসঙ্গ নিয়ে এই যে কমিউনিস্টদের বিভক্তি, এবং তারপরেও কমিউনিস্টরা নানাভাবে ভেঙেছে এবং নানাভাবে তারা ঐক্যবদ্ধ জায়গায় আসতে পারেনি। ফলে সেই জাতীয় নেতা হিসাবে, জাতীয় নেতৃত্বে হচ্ছে গিয়ে কমিউনিস্টরা এগিয়ে আসতে তাদের হচ্ছে গিয়ে অনেক কঠিন পথ, পিচ্ছিল পথ এখনো পাড়ি দিতে হচ্ছে। দর্শক, আজকে এই পর্যন্তই। আমার বাংলায় আবারও কোনো এক অতিথির সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।